মানচিত্র আজ মৃত্যুনগরী, আর্তনাদ জমেছে পতাকায়। তাজা প্রাণ মূল্যহীন, আমি পেয়েছি স্বাধীনতা নামে বুলেটের আঘাতে শেষ নিঃশ্বাস। ওর ছোটবেলার তো নিয়ে ওর পড়াশোনায় মন ছিল বা ওর কাজে কামও মন ছিল। ওর দাদা বাড়ি নদী ভাঙ্গিয়া গেল, আমার বাপের বাড়ি গেলাম। ওখানে স্কুল অনেক দূরে ছিল, একা দেখে ভর্তি করিনি। ওরা ওর বোনেরা একটু বুঝেছে মতো লগে লগে আনছে নিছে স্কুলও। ওর আবার ওই জায়গার তো না আইসা পড়লাম ঢাকা। এনায়া বেড়াকে ভর্তি করলাম। আমরা একসাথে ব্রাক স্কুলে পড়তাম। ইটাকের বাড়ি ব্রাক স্কুল ছিল সরকারি, ওইখানে একসাথে আমরা পড়ালেখা করতাম। একটা সিমেন্টের দোকানে ও আমি তারেক, মানে শাকিল আমি তারেক আলামিন, আমরা একসাথে দীর্ঘদিন যাবৎ কাজ করছি সিমেন্টের। ও ঠেলা গাড়ি ঠেলতো, সিমেন্টের বস্তা, ইট আলা, বিশাল ভারী ভারী যে ঠেলা গাড়িগুলো ছিল মিরপুরের উঁচু নিচু রাস্তা দিয়ে ঠেলাওয়ালা টানতে যখন সমস্যা হতো ও ঠেলতো। খুব ইমোশনাল ছেলে, মানে ইমোশনালি খুব তাজা, মানে খুব ভাইব্রেন্ট এবং ফুল অফ লাইফ। যে কোন একটা টপিক নিয়ে সে বদার্ড, এটার কোনটা সঠিক হিজ থিঙ্কিং, সেটা নিয়ে সে বই খুঁজছে, বই ঘাটাঘাটি করছে। হঠাৎ একজনের কাছে চলে যাবে, যদি তার মনে হয় যে এই ব্যক্তির কাছে তথ্য আছে, এই ব্যক্তির কাছে আনসার আছে বা একটা পার্সপেক্টিভ আছে, সেখানে সে টাইম স্পেন্ড করবে। কখনো কখনো ওই মিনিং খুঁজে পাওয়ার জন্য সে গ্রামে চলে যাচ্ছে, গাছের কাছে, মানে নেচারের কাছে যাচ্ছে। ওরা ওই ফার্স্ট সালের দিকে এত বড় মন দিছে, আর ফার্স্ট সালের তো রায় তো নিতে পারতাম না, আয়া ডাইকে ডেকে নিতাম। পড়াশোনা করছে, ঠিক মতো বেতন চালাইতে পারে না দেখে সিমেন্টের দোকানে ঢুকে আমি বাসায় কাম করতে যাইতাম। সিমেন্টের দোকানের দিকে সিমেন্টের বালুর বস্তা পড়ালে আর খরচ, স্কুলের বেতন গুছাইছে। কোনো একবার শাকিলের নাম নেওয়া মাত্রই ও ওর বাকি পুরাটা ক্লাস আমার দিকে তাকায় থাকার চেষ্টা করতো। মাঝে মধ্যে ঘুম চলে আসতো, মিস্টার বিনের মতো চোখটা এরকম বড় বড় করে রাখতো যাতে ঘুম না আসে। ঘুম আসার কারণটা হচ্ছে যে ওকে অনেক পরিশ্রম করতে হতো যে কোনো ব্যাপারে। যেমন ধরা যাক স্কুলে ক্লাসরুমটা একটু ময়লা হয়ে আছে, এটা পরিষ্কার করতে হবে সবাই মিলে, কিংবা আমার চা খাইতে ইচ্ছা হয়েছে, ক্লাসটা অনেকক্ষণ হয়ে যাচ্ছে, কিংবা অন্যদেরও একটু শক্তি লাগবে, একটু পুড়িয়ে আনতে হবে, কিংবা মনিকার সাথে কারো ঝগড়া লাগছে, আকাশের সাথে কারো কথা বলা বন্ধ, এগুলো মিটমাট করতে হবে। এই সকল দায়িত্ব প্রথমেই যার কথা অটোমেটিক মাথায় চলে আসে সেটা হচ্ছে শাকিল। শাকিল ভাইয়া অনেক ভালো ছিল। শাকিল ভাইয়ার সাথে ড্রয়িং ক্লাস করেছি, ওইটা মনে পড়ে ড্রয়িং করতে বসলে। আমার অনেক চেষ্টা করছে পড়াশোনা করার জন্য, আমি অত আগ্রহী ছিলাম না পড়াশোনার দিকে। আমার ছোট ছোট দুটো বাচ্চা এই পাঠশালায় পড়ে, তাদের খাতা কলম কিংবা অন্য অন্য বিষয়ে সে দেখতো, এগুলা কিনে দিত। বাসায় কি হচ্ছে কিংবা বাচ্চারা পড়ালেখা করতেছে না সেটাও সে ফলো করতো। সময় থাকে, এনার্জি থাকে, তখন আমি লিফট ইউজ করব না, সিঁড়ি দিয়ে উঠবো। চেয়ার আছে, কাঠের চেয়ার, ফোমের চেয়ার, সে কাঠের চেয়ারটায় বসবে। শাকিলে আর কি আমাদের যে পাঠচক্রগুলি হইতো, প্রহর চক্র, তারপরে পাঠশালার চিন্তা চর্চা, এগুলি অনেকখানি শাকিলই অ্যারেঞ্জ করতো আর কি। পড়াশোনা মানে দেশের জন্য কাজ করা, রাজনীতি নিয়ে কাজ করা, মানে সব দিকে একদম 100-100। মানে ওনার রাজনৈতিক জীবন, ব্যক্তি জীবন, ছাত্র জীবন সবকিছুতেই সংগ্রাম ছিল। যেমন ও নানা রকমের কষ্টে থাকতো, যখন স্কুলে থাকতো হয়তো তোষকটা ময়লা হয়ে গেছে, হয়তো ছাড় পোকার আক্রমণ হয়েছে, হয়তো ও খাবারটা ঠিক মতো ম্যানেজ করতে পারতেছে না, ও কখনো বলেনি, কখনো আমার কাছে কখনো টাকা চায়নি, একটা দিনও না। শাকিল একই সাথে একজন কবি এবং চারুশিল্পীও ছিল, ফলে তার লড়াইটা আসলে নানা দিক থেকে তিনি করেছেন। শাকিলের কবিতার মধ্যেও আমরা দেখব যে তার দ্রোহের এই ছাপটা রয়ে গেছে। এবং শাকিল খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিভাবান সংগঠক ছিল, সকলের সাথে যোগাযোগ রাখা, সকলের টেক কেয়ার করা, এই ধরনের কাজগুলো শাকিল সবসময় করে গেছে। শাকিল খুব সহজ
কিন্তু কাব্যিক ভাষায় কথা বলতেছে, মানে ওর কথাগুলো অন্যদের থেকে একদম আলাদা। সো শাকিলের প্রধান পরিচয় হচ্ছে যে ও একজন শিল্পী হয়ে উঠছিল। তোমার রাজনৈতিক দর্শনটা বলো তো। না মার্কস না এঙ্গেলস না লেনিন না কিচ্ছু না। ও একটা অদ্ভুত কথা বললো যে আমার রাজনৈতিক দর্শন হচ্ছে কফিল আহমেদের গান। শাকিল গিটারও বাজাইতো, আমি ক্যাজন বাজাইতাম, গান গাইতাম, শাকিলও গিটার বাজাইতো, গান গাইতো। কত বৃষ্টি বাদলা মনোদোলা ভিজে না তো কোনো ছায়া, আলো ছায়া বনে ভাঙা ডালে দেখো ছোট ফুল কত একা। কত বৃষ্টি বাদলা মনোদোলা ভিজে না তো কোনো ছায়া, আলো ছায়া বনে ভাঙা ডালে দেখো ছোট ফুল কত একা। তারপরে সে ছবি আঁকতো, নানা ধরনের কাজ সে করতো, নিজের পয়সা নিজে উপার্জন করার চেষ্টা করতো, তার মাকে দেখার চেষ্টা করতো। ও পৃথিবীতে আরেকটা দিন থাকতে চাচ্ছে, ও বৃষ্টি আলো এগুলো আরেকটু দেখতে চাচ্ছে। তো শাকিলের পেছনের প্রধান ফোর্সটা ছিল হচ্ছে ভালোবাসা। ওর ভিতরে কোনো দিন আমি কোনো কিছুর প্রতি, কারো কোনো মানুষের প্রতি ঘৃণা দেখি নাই। অন্যায়ের প্রতিবাদ করতো, কোন একটা অন্যায় দেখলে ওর চোয়ালটা এই জায়গাটা শক্ত হয়ে যেত। সে অনেক আগে থেকে আন্দোলন বিভিন্ন সংগ্রামের সাথে জড়িত ছিল। সে বলতে পারেন তার সবসময় দেশ নিয়ে চিন্তা করতো। সে আমাকে মাঝে মাঝে আড্ডায় বলতো খারাপ লাগে দেশের কথা ভাবতে। সংখ্যালঘু নির্যাতন তার জীবৎকালে হয়েছে, সে এগুলার প্রতিবাদ করছে। নারী নির্যাতন নিয়ে যতগুলো আন্দোলন ছিল প্রত্যেকটাতে শাকিল ছিল। চা বাগানের শ্রমিকদের মজুরি নিয়ে শাকিল কথা বলতেছে, শাকিল রাস্তায় আন্দোলন করতেছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, শাকিল সেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট লেখা কাগজ আগুনে পুড়াচ্ছে, এইভাবে বুড়া আঙ্গুল দেখাচ্ছে। সরোয়ার্দী উদ্যানে গাছ কাটা হবে, শাকিল বুকের মধ্যে পোস্টার লাগিয়েছে আর একটা গাছ কাটা যাবে না। ওই সংখ্যালঘু নিয়ে একটা ইয়েতে সে বলছিল যে পৃথিবীটা হবে সবার, এখানে কোনো মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। তো আমাদেরকে সবাই বলতো যে আমাদের আন্দোলনে যাওয়া যাবে না, আমরা ছোট, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে যাচ্ছে এরকম। কিন্তু শাকিল ভাইয়া যে আমাদেরকে নিজের দায়িত্ব নিয়ে গেছে, যে তুই তো তোর বাপ নাই, তুই গেলেই তো তোরে পুলিশ ধরে নিয়ে যাবো, ও মানতো না ভাই। ও আন্দোলনে নগদ চলে যাইতো, ভাবতো না। একটা মানুষের কোনো ভয় নাই, এত সাহসী, এত দায়িত্ববান, মানে দেশের প্রতি, মানুষের প্রতি। অভ্যুত্থানে যখন ও গেল তার ভেতরে কোনো ডাউট নিয়ে না, আমার মনে হয় যে ওর হার্টের ইন্টেনশনটা সবসময় খুব ক্লিয়ার ছিল। 4 তারিখে আমরা এখানেই ছিলাম, আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা মূলত ওই দিক দিয়ে আর কি আমাদের উপর হামলা করছিল। আমরা এই খাটিয়াগুলিরে মূলত ঢাল হিসাবে ব্যবহার করছিলাম। শাকিলের বন্ধু রাজীব তখন আর কি শাকিলরে বলে ব্যাক, কিন্তু শাকিল ব্যাক করবে ওই সময়টাতেই মূলত গুলি খায় এবং এইখানটাতেই পড়ে যায়। এই শার্টটা আমার শার্ট, আমি ওকে দিয়েছিলাম এবং ও যেদিন গুলি খায় এই শার্টটা পরা ছিল। এবং মানে ওর যে দায়িত্বশীলতার এখানে একটা পরোক্ষ প্রমাণ আছে। আমার শার্টটা নষ্ট হতে দেয় নাই, আমার শার্টে গুলি লাগতে দেয় নাই, গুলিটা নিচে ওর মাথায়। তারে নিয়ে হসপিটালে করে আমি আরো 2-3 জন ছিল, আমরা কুর্মিটোলা হাসপাতাল যে ওইখানে গেলাম। 5 তারিখে যখন শেখ হাসিনার পতন ঘটলো এবং পতন ঘটা 2:30-3টার পরে আমি যখন হাসপাতালে গেলাম, তার যে পতন হয়েছে এই বিজয়ের খবরটা আমরা তাকে দিতে চেয়েছিলাম, কিন্তু শাকিলের আসলে কোনো ধরনের সেন্সে ছিল না। 3 দিনের টানা লড়াইয়ের পর শাকিল ভাই আমাদের ছেড়ে চলে যায়। আমার টেনশন তুমি করো না, আমার অনেক ভাই বন্ধু আছে। আমি যদি কিছু হয়, দেখো তোমার সামনে অনেক লোক আছে, অনেক লোক আমার এনে তোমার সামনে দিব। বর্তমানে পরিস্থিতি ভাইয়া যাওয়ার পরের থেকে আমাদের ইনকাম সোর্সটা কম হয়ে গেছে। আমি মাত্র 10,000 টাকা স্যালারি পাই। 10,000 টাকা স্যালারি পাই, এখান থেকে আর কি আমার কিছু খরচ চলে, আমি কিছু টাকা ঘরে দিই খাবারের জন্য। আমার পুতে যে দেশের লিগে শহীদ দিছে, সবাই কেউ উপদেষ্টা হয়েছে, কেউ সরকারের, কেউ ভোট চায়, কেউ এইটা চায় ওইটা চায়। মানুষের রাস্তা পরিষ্কারই আছে, কিন্তু কেউ আসে একদিনও জিজ্ঞাসা করে না যে আমার পুতে আমি কিভাবে আছি, একবার একটু কেউ দেখতে এলো না। আমার ছেলের ভাই বন্ধু ছাড়া আমি রাষ্ট্রের কেউ কি কোনো পাইনি। যে জিনিসটা আমার অনুপ্রেরণা দিত সেটা হলো শাকিলের সাহস।
ও আমাদের জন্য ইন্সপিরেশন। শাকিল ভাইয়ের যে আত্মত্যাগ, এটা নষ্ট হতে দিব না। সেই ঈদগাহ মাঠটাতে আইসা খেলতাম। ইভেন মাদল ব্যান্ডের যে গানটা আছে আর কি, পাখির স্বভাব পাখির মতো উড়বে বলে, এটা আমরা একসাথে 100 বারের চেয়েও বেশি গাইছি। শাকিলের যেদিন স্মরণ সভা হয় ওদিন আমি এই গানটা গাইছিলাম। গানটা গাইতে গাইতে আর কি কায়দা দিছি যে আসলে শাকিল থাকলে হয়তো শাকিলের গলাটাও আমার সাথে থাকতো। ওর রক্তের উপর দাঁড়ায়া আমাদের সমাজটা কোন দিকে যাবে, সেটা যদি খারাপ কোনো দিকে যায় তখন তো একটা অন্য এক ধরনের অপরাধ বোধ আমার কাজ করবে, যে এর জন্য এই মার্ডারের সর্বোচ্চ শাস্তি আমি চাচ্ছি। আমরা তো চাই যে শাকিলের হত্যারও বিচার হোক। অবশ্যই প্রত্যেকটি হত্যার আমি বিচার চাই, এইটুকু চাওয়া, এবং এইটা বিশেষ করে শাকিলের মায়ের চাওয়া। আমার ছেলে দেশের লিগে জীবন দিছে, দর্শকের লিগে জীবন দিছে, দর্শকে যেন আল্লাহর হুকুম মতো যেন এটার বিচারটা সঠিকভাবে করিয়া দেয়। এটা আমি রাষ্ট্রের কাছেও চাই, সরকারের কাছেও চাই, আল্লাহর কাছেও চাই। আর আমার দিকে যেন একটু খেয়াল রাখে আর কি।